আজকে শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে প্রত্যাবর্তনের একটা ব্যবস্থা করছে সরকার। এখন 2026 সালের ডিসেম্বরের মধ্যে কেন, এই প্রশ্ন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন। অনেকেই লিখেছেন কোন সালে, ব্যঙ্গ করে। এই বছরই, অনন্তকাল তো ডিসেম্বর হতে পারে না, এই বছরে। তার কারণ হচ্ছে দীর্ঘদিন একটা জায়গায় বন্দি থেকে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁপিয়ে উঠেছেন। তারই বদ্ধ জীবন তাকে আরো মানসিকভাবে অস্থির করে তুলছে, সেটা ভারত বুঝতে পারছে। দ্বিতীয় কারণ হচ্ছে তার বয়স হয়েছে। এই বয়সে যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায়, মানুষের শরীর বলা যায় না, তাহলে পুরো দায়টা এসে পড়বে কার উপরে? ভারতের উপরে। ফলে ভারত এই অবস্থায় কোন রকম রিস্ক নিতে চাইছে না। যা করো তাড়াতাড়ি করো, এবছরের মধ্যেই করো, এবং সেই বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেওয়া হয়েছে। মানে তার জ্ঞাতার্থেই সমস্ত কিছু হচ্ছে। এখন জামায়াতেই যে নরম মনোভাব, কারণ জামায়াত জানে দেশ চালাতে গেলে ভারতবর্ষ ছাড়া গতি নেই। জামায়াত তার জন্য তার যে কর্মীদের আছে, তারা এই ভারত বিরোধী যে বক্তব্যগুলো আছে সেগুলোই কিন্তু অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে। ভারতের কথা শুনে যে দুটো রকম কাজ চলবে না, এক আপনারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আরেক দিকে আপনার ভারত বিরোধিতা বক্তব্য রাখবেন। দুটো একসঙ্গে চলতে পারে না। একই রেল লাইনে দুটো গাড়ি চলতে পারে না, একটা উল্টোমুখী আর একটা সিধেমুখী গাড়ি দুটো একটা লাইনে চলতে পারে না। ফলে আপনাদের এই বিরোধিতা থেকে সরে আসতে হবে। জামায়াত কিন্তু কথা রেখেছে। এবং আমাদের যে রাষ্ট্রদূত প্রণয় বর্মা, তার সঙ্গে যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকে জামায়াতের আমির নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার মানে বাংলাদেশে ফেরার পথ, ভারতবর্ষ থেকে ফেরার পথ তারা মসৃণ করার জন্য যা যা করার তারা করবেন। তাদের সব কর্মী, বিএনপি পাশে না থাকলেও তাদের সব কর্মীরা থাকবে। এর জন্য কি হচ্ছে, এখন প্রণয় বর্মাকে সরিয়ে সেখানে আপাতত একজন অন্য রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে। দুজনের নাম শোনা যাচ্ছে, আরিফ মোহাম্মদ খান এবং এমজে আকবর। আরিফ মোহাম্মদ খানকে, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি একসময় কংগ্রেসে ছিলেন, চূড়ান্ত হিন্দুত্ববাদী এবং মোদির অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি কিন্তু বিজেপিতে জয়েন করেননি। তার একটা নীতি আছে, আমি দল ভেঙে আমি অন্য দলে যাব না, আমি একা একাই থাকবো, রাজনীতি ছেড়ে দেবো। তাকে একটা রাজ্যের রাষ্ট্রদূত করা হয়েছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না কোন রাজ্যের রাষ্ট্রের রাষ্ট্রদূত করা হয়েছিল, তো ভুলে গেছি সেটা। না, রাজ্যপাল করা, কোন রাজ্যের একটা রাজ্যপাল করা হয়েছিল। আর এমজে আকবর হচ্ছেন একজন কলামিস্ট, সাংবাদিক, লেখক এবং বুদ্ধিজীবী। এই এমজে আকবরের অধীনে কিন্তু আমি কাজ করেছি। অত্যন্ত পণ্ডিত মানুষ, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু সব কটা দিয়ে তিনি সাবলীল, এবং লিখতে ও পড়তে দুটোই পারেন। আপনি যে ভাষায় তার সঙ্গে কথা বলবেন, উনি সে ভাষাতেই তাকে জবাব দেবেন, এবং অত্যন্ত বিনয়ী এবং প্রত্যেকটা মানুষের প্রতি তিনি শ্রদ্ধাশীল। এই দুজনের মধ্যে একজনকে আপাতত বাছার কাজ চলছে। এছাড়া এই পথ যদি কোনোভাবে বিঘ্নিত হয়,
তাহলে এখন পৃথিবীর যা অবস্থা এবং ইরান যেভাবে উঠে পড়ে লেগেছে, আমি বলেছিলাম না হনুমানের লেজে আগুন দেবেন না। হনুমান কিন্তু লঙ্কা ছাড়খাড় করে দিয়েছিল, আর ইরান কি করলো, পুরো মধ্যপ্রাচ্য ছাড়খাড় করে দিল। এখন অনেক চুক্তির কথা শোনা যাচ্ছে, শান্তি সমঝোতার কথা শোনা যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন কোনো শান্তি সমঝোতা এখানে কাজ করবে না। আমেরিকাকে গ্যারান্টি দিতে হবে, যতক্ষণ না আমেরিকা গ্যারান্টি দিচ্ছে যে তারা দ্বিতীয়বার হামলার চক্রান্ত করবে না এবং তাদের আভ্যন্তরীণ ব্যাপারে মাথা গলাবে না, ততদিন পর্যন্ত ইরান কিন্তু থামবে না। আর ইরান জয় করা অত সহজ নয়, প্রথম দিন থেকে আমি বলে আসছি, আপনারা সাক্ষী। তারই প্রতিফলন এখন দেখতে যাচ্ছেন। ঠিক আছে, এখন বাংলাদেশের খবরে ফিরি। এখন হরমুজ প্রণালী পুরোটাই ইরানের হাতে। ভারতীয় জাহাজগুলো ভারতীয় রণতরী দিয়ে নিয়ে আসা হচ্ছে, দুটো করে রণতরী যাচ্ছে এবং সাবমেরিন যাচ্ছে, তার আগে এক একটা করে জাহাজ নিয়ে আসছে। বাংলাদেশের জাহাজকে নাকি ছাড়বে বলে একটা কথা বলেছিলেন ইরানের রাষ্ট্রদূত, সেই নিয়ে বাংলাদেশ খুব লাফালাফি করেছিল। আলটিমেটলি কিন্তু একটা জাহাজও বাংলাদেশে ছাড়েনি, আর ছাড়বেও না। অতএব ভারতবর্ষের কাছে মানে তেল এবং গ্যাসের সম্ভারটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই যেমন আমি গতকালকে আমার গ্যাস বুকিং করলাম, আমার কাছে রিসিপ্ট চলে এলো বা SMS চলে এলো, 7 দিনের মধ্যে আমার সিলিন্ডার আমি পেয়ে যাব। 7 দিন মানে সেটা 6 দিন হবে, 8 দিন হবে না। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের গ্যাসের সমস্যা অনেকটাই হাল হয়েছে। কাগজে নানান রকম খবর বেরোয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা সাক্ষী আমি থেকেছি সেটা হচ্ছে গ্যাস আমি চাইলাম এবং গ্যাস আমি সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে পেয়ে যাব, এরকম অ্যাসুরেন্স আমাকে SMS মাধ্যম মানে ডিলার তিনি আমায় পাঠিয়ে দিলেন। এখন বাংলাদেশের যা ভূমিগত অবস্থা, তাতে ভারত ছাড়া কিন্তু বাংলাদেশের পথ নেই। ওই যতই জোর খাটান, প্রেশার ট্যাকটিক করুন, ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের নড়বার জায়গা নেই। ভারতবর্ষের হাতে জল রয়েছে, খাদ্য রয়েছে, তেল রয়েছে, চিকিৎসা ব্যবস্থা রয়েছে, ভিসা ব্যবস্থা রয়েছে, সবকিছুই ভারতের হাতে। তাহলে বিএনপির এই যে চ্যাংড়ামো যেটা হচ্ছে তারেক রহমানের, সেই চ্যাংড়ামোর ফল বিএনপি পাবে। এই কারণে আমি বলছি বিএনপি পাবে। তারেকের উইকেট খুব তাড়াতাড়ি যাবে, এবং কিভাবে যাবে উইকেট, কোন পন্থায় যাবে, সেটা আমি আগামীকাল বলবো। একদিনে তো সব বলবো না, আগামীকাল সব বলবো। এখন এই যে ব্যবস্থা, যেটা রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে সামলানোর চেষ্টা করা হচ্ছে তার দেশে ফেরানোর, জামায়াতের হেল্প নিয়ে, সেটা যদি মানে ফেল করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ। আর অর্থনৈতিক অবরোধ এমন তৈরি করা হবে যাতে বাংলাদেশে দুর্ভিক্ষ আরো তাড়াতাড়ি নেমে আসে। হয়তো আপনাদের অনেক কষ্ট হবে, আপনারা অনেকেই লেখেন সব বন্ধ করে দিন, সব বন্ধ করে দিন। আর সব বন্ধ করে দিলে 2 দিন যখন না খেয়ে থাকবেন না, তখন দেখবেন যে আপনারা বলবেন যে খাবার দিন, খাবার দিন, আর নইলে পরে এসে আমাদের বর্ডারের সামনে এসে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে ঢুকতে দিন, 71 সালের মতো অবস্থা হবে। ভারতবর্ষ সেটা চাইছে না। ভারতবর্ষ চাইছে কূটনৈতিক হাল একটা বার করে ঠান্ডাভাবে পরিস্থিতিকে হাতের মধ্যে রেখে তাকে দেশে ফেরানো। এখন সেই প্রসেসটা অনেকটা এগিয়েছে। এই যে আমি কথাগুলো বলছি, প্রত্যেক কথা কিন্তু কাগজেই বেরিয়েছে, আপনাদের কাগজেও বেরিয়েছে। এই যে কে কে কার কার নাম শোনা যাচ্ছে রাষ্ট্রদূত হিসেবে, আপনাদের কাগজেও নিশ্চয়ই বেরিয়েছে।
তারাও সব খবর রাখেন। আপনাদের কাগজ যে খুব একটা ফেলে দেওয়ার মতো কাগজ তা নয়, যথেষ্ট বুদ্ধিমান সাংবাদিক সেখানে রয়েছেন এবং তাদের লেখনির ধারও কিন্তু অত্যন্ত বেশি, মানে কোনো অংশে কম নয়। তাই বলছি তাদেরকে একদিন চেপে রাখা হয়েছিল, এখন তারা কিন্তু ধীরে 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 সমস্তটা বলতে শুরু করেছেন। খবর তাদের কাছে ছিল, কিছু খবর পরবর্তীকালে আস্তে আস্তে মুখ খুলছে, লোকে জানতে পারছে, জেনে এই যে আমায় যে আপনারা প্রশ্ন করেন, আপনি কোথায়, আপনি কি ওখানে ছিলেন? আপনাদের সাংবাদিকরা যখন খবরগুলো বার করে তখন কি সাংবাদিককে জিজ্ঞেস করেন আপনি কি ওই টেবিলের তলায় ছিলেন? তার কাজ হচ্ছে খবর বার করা। সে যেমন খবর বার করে আমিও তেমনি খবর বার করি। তো এই হচ্ছে সাম্প্রতিক অবস্থা। এই বছরের ডিসেম্বরের মধ্যে বা তারও আগে হতে পারে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমি প্রতিদিন আপনাদের আপডেট দেব, প্রতিদিনই আপডেট দেব। হয়তো প্রতিদিন হবে না, দু একদিন অন্তর অন্তর হয়তো আপডেট যখন হবে তখন আমি দেব। কিন্তু শেখ হাসিনা দেশে এবছর ফিরছেনই, এটা একেবারে নিশ্চিত ধরে রেখে দিন। এবং সেখান থেকেই তার নতুন কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে, যেখানে বিএনপিকে বাধ্য হয়ে এই সমস্ত ব্যবস্থা গিলতে হবে, কারণ তারেক রহমান আর তার সিংহাসনে থাকতে পারছেন না। তারেক রহমানকে ওই সিংহাসন পরিত্যাগ করে দেশত্যাগ করতে হবে, কারণ 10টি পয়েন্টে তিনি এগ্রি করেছিলেন, সেই 10টি পয়েন্ট থেকে তিনি পুরো বুক ফিরিয়ে নিয়েছেন এবং ভারতকে বোকা বানানোর চেষ্টা করেছেন। ভারত দ্বিতীয়বার সুযোগ দেয়, আমি বলেছিলাম আপনাদের, কিন্তু সেই সুযোগের অপব্যবহার যদি আপনি করেন, আপনি শত্রুর তালিকায় পড়ে গেলেন। আজ শত্রুর তালিকায় যে পড়ে সে কিন্তু জীবনে আর ভারতের বন্ধু হয় না। যেমন আমি বলেছিলাম আমেরিকার 54 বছর লেগে গেছিল ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে, এই যে ঘটনাটাও ট্রাম্প করলেন, এবার 108 বছর লাগবে আবার আমেরিকা ভারত কাছাকাছি আসতে। বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়াচ্ছে শেখ হাসিনার কূটনীতি। শুধু তাই নয়, বাংলাদেশে শেখ হাসিনাকে প্রতিস্থাপন করার জন্য রীতিমতো বৈশ্বিক রাজনীতিতে রিজিম চেঞ্জ হচ্ছে, ঘুরছে যুদ্ধের কাঁটা। বিশ্বযুদ্ধের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, আর ব্রিক্স কে শক্তিশালী করতে হলে বাংলাদেশকেও লাগবে, কারণ ইন্ডিয়ার প্রতিরক্ষা ইস্যু আছে, আর ইন্ডিয়ান প্রতিরক্ষা ইস্যুতে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর এই একটা জায়গায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দরকার, এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দরকার কোন ভাবে? রাষ্ট্রীয় ক্ষমতার মধ্য দিয়ে, যাতে করে দক্ষিণ এশিয়ায় কোন প্রকার অস্থিতিশীল পরিবেশ পশ্চিমা গোষ্ঠী তৈরি না করতে পারে। খেয়াল করে দেখবে, ট্রাম্প প্রশাসন যখনই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হওয়া শুরু করলো এই ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পরে, দিন দিন ডে বাই ডে খেয়াল করে দেখবেন আমাদের জুলাই যোদ্ধাদের কিন্তু জনস্রোত কমে আসতেছে, অর্থাৎ জনসমর্থন নাই বললেই চলে। দিন দিন জুলাই সন্ত্রাসীদের উপর জনগণের আস্থা কমে যাওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে পশ্চিমা দেশগুলোতে অস্থিতিশীল অবস্থা এবং পশ্চিমা দেশগুলোর অর্থনীতির নাজুক পরিবেশ। তার মানে বুঝতে পারছেন, এই পশ্চিমা ছানাপোনা যারা দিল্লি না ঢাকা, ইনকিলাব জিন্দাবাদ, তারপর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে একটা ফ্যাসিস্ট শব্দকে মার্কেটিং করে দিয়ে আপনার আমার মাথার উপর চড়ে বসেছিল, এই সমস্ত ছানাপোনারা আস্তে করে মিউট হয়ে যাবে। আপনারা কি ভাবছেন যে মিউট হয়ে গেলে সমস্যার সমাধান হবে? মোটেও না। বাংলাদেশের ভিতরে এই পশ্চিমা ক্যান্সার গুলো ভবিষ্যতে যেন টিকে থাকতে না পারে, এদেরকে এক এক করে ধরে ধরে ঝুলায় ঝুলায় পিটাবে। খালি আওয়ামী লীগ সরকার আসতে জানে না, একটু ওয়েট করেন, শেখ হাসিনা ফিরবে, ডিসেম্বরের মধ্যেই ফিরবে, কারণ ডিসেম্বরের আগে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। ট্রাম্প এখন রীতিমতো কান্নাকাটি করতেছে, ছেড়ে দে মাকে দেবাসি। কেন? কারণ এখন যদি যুদ্ধে আক্রান্ত হয়ে যায় আমেরিকা, তাহলে ভবিষ্যতে আমেরিকার কপালে শনি আছে। কারণ হয় আমেরিকাকে দরিদ্র দেশের তকমা নিয়ে বাঁচতে হবে, অন্যথায় রাশিয়ার সাথে যত বিরোধ আছে সেটা মিটিয়ে ফেলতে হবে, আর সেটা মিটাতে গেলে ব্রিক্স কে স্বীকৃতি দিতে হবে। বুঝতে পারছেন চতুর্মুখী চাপ। এখন আমেরিকা ওর নিজের দেশ বাঁচাবে, নাকি এই ছানাপোনা যেগুলো ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা বলে, রাজুতে আয় বলে লাফালাফি করলো, এদের বাঁচাবে?
তো সব মিলায় একটা বিষয় পরিষ্কার, শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরতেছে। শেখ হাসিনার কূটনীতি বিশ্বমঞ্চে অ্যাকসেপ্টেন্সির জায়গায় চলে এসেছে, ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের অ্যাকসেপ্টেন্সির রাজনীতি। সুতরাং যেই সমস্ত লোকরা আওয়ামী লীগের ভেতর থেকে জামাতের সাথে আঘাত করতেছেন, কিংবা যেই সমস্ত লোকরা আওয়ামী লীগের ভেতর থেকে বিএনপির সাথে তলে তলে 2-4টে পয়সা খাওয়ার লোভে আঘাত করতেছেন, তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, একটু সাবধান হন, না হলে ভবিষ্যতে দল থেকে আপনাকেও লাঠি দিয়ে বের করে দেওয়া হবে। কারণ পশ্চিমা ক্যান্সার বাংলাদেশে আর রাখা হবে না, পশ্চিমা ক্যান্সার বাংলাদেশে আর রাখা হবে না যদি শেখ হাসিনা সরকার কামব্যাক করতে পারে। সাম্রাজ্যবাদী গোষ্ঠীর আস্ফালন বন্ধ হয়ে যাবে। চান্স পাইলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লাফালাফি করো, চান্স পাইলে আমাদের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বের করে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে পায়ে মারায়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে দেশটাকে ইউনাইটেড স্টেট অফ পাকিস্তান বানায়া আমার দেশের জনগোষ্ঠীকে জিম্মি কইরা পাকিস্তানের দালালি করার স্কোপ খুলে দিতে চাও, ওই সুযোগ আর হবে না, ওই সুযোগ আর থাকতেছে না। ভেরি সুন এই সমস্ত দালাল চাটুকার জুলাই সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে নাকে খত দিয়ে বিদায় হবে। ওরা যেভাবে মপ করেছে না আওয়ামী লীগের নেতা কর্মীদের, এখন বিশ্ব রাজনীতি যখন আমাদের ফেভারে চলে আসবে, অ্যাকসেপ্টেন্সি যখন আমাদের কাতারে চলে আসবে, তখন এদেরকে এক একটাকে ধরে ধরে পেটানো হবে, বাড়িতে গিয়ে গিয়ে এদেরকে সাইজ করা হবে। কি ভেবেছে বাংলাদেশ কি গরিবের বউ সবার ভাবি? মন চাইলে বিক্রি করে দিলাম পশ্চিমা গোষ্ঠীর কাছে, মন চাইলে বিক্রি করে দিলাম অন্য দেশের এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে। তোরা শেখ হাসিনাকে তাড়াইছিস, ভালো কথা। তোরা যদি সুস্থ স্বাভাবিকভাবে বাংলাদেশটাকে ভালোভাবে পরিচালনা করতি, তাহলে এত কিছু আসতো না। তোরা দেশটাকে তুলে দিয়েছিস পাকিস্তানের হাতে, তোরা দেশটাকে তুলে দিয়েছিস আমেরিকান সাম্রাজ্যবাদী গোষ্ঠীর হাতে, বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদগুলোকে বিক্রি করে খেয়েছিস, কান্ট্রি সভেরেনিটি দিয়ে অর্থাৎ রাষ্ট্রীয় গ্যারান্টি দিয়ে তোরা বাংলাদেশটাকে রীতিমতো বিক্রির পাল্লায় তুলেছিস। তোরা বাঁচবি মনে করেছিস? তোরা বাঁচবি।